Hello everyone. Today we'll discuss about cilia and flagella. Cilia and flagella are different from each other externally, but internally they are same. অর্থাৎ ইন্টারনাল স্ট্রাকচার তাদের যদি আমরা দেখি তাহলে তার ইন্টারনাল স্ট্রাকচার একদম সেম, কিন্তু তাদের এক্সটার্নাল কিছু ফিচার্স যদি আমরা দেখি, এক্সটার্নালি যদি দেখি তাদের নাম্বার, শেপ, সাইজ, মুভমেন্ট এটসেট্রা যদি আমরা দেখি তাহলে সেক্ষেত্রে দেখবো দুজন পরস্পর থেকে আলাদা বা ডিফারেন্ট হচ্ছে। তাহলে ফার্স্ট আমরা সেই সিলিয়া ফ্ল্যাজেলার ডিফারেন্সটা দেখে নেব, তারপর আমরা সেই ইন্টারনাল স্ট্রাকচারটা ডিসকাস করব। সো আর টুডেস টপিক ইজ সিলিয়া এন্ড ফ্ল্যাজেলা। Cilia and flagella. তাহলে আমরা সিলিয়া ফ্ল্যাজেলা নিয়ে আজকে ডিসকাস করব। তাহলে প্রথমে আমরা সেই ডিফারেন্সটা দেখে নিই। তাহলে আমরা এখানে ক্যারেক্টারস পুট করব। তাহলে আমরা এইভাবে করতে পারি। তাহলে আমরা এখানে করলাম ক্যারেক্টারস, এখানে আমরা সিলিয়া করলাম, এখানে আমরা ফ্ল্যাজেলা। তাহলে আমরা ফার্স্ট ডিফারেন্স দেখব বিভিন্ন ক্যারেক্টারসের বেসিসে বা বিভিন্ন পয়েন্টের বেসিসে। যেমন আমরা এখানে ফার্স্ট সাইজের কথা বললাম। সাইজ যদি দেখা যায় তাহলে আমাদের সিলিয়া হচ্ছে স্মলার। তাহলে স্মলার ইন সাইজ, তাদের যদি দেখা যায় 5 to 10 মাইক্রোমিটার হচ্ছে লং মাত্র, তাহলে 5 to 10 মাইক্রোমিটার লং। কিন্তু আমরা ফ্ল্যাজেলার ক্ষেত্রে যদি দেখি তাহলে এটা হচ্ছে লঙ্গার, তাহলে অনেক বড় সাইজের হয় এরা, এবং এটা হচ্ছে 150 মাইক্রোমিটার, তাহলে অনেকটাই বেশি। তাহলে সিলিয়া খুবই ছোট হয়, আমাদের ফ্ল্যাজেলা অনেক বড় হয়। এবার যদি আমরা নাম্বারটা দেখে নিই, সেকেন্ড নাম্বার যদি আমরা দেখি, তাহলে নাম্বার যদি আমরা দেখি এখানে, তাহলে আমাদের সিলিয়া হচ্ছে নিউমেরাস হতে কত অসংখ্য হয়। তাহলে আমরা সিলিয়া কি বলতে পারি? নিউমেরাস, অসংখ্য হয়, 1 to 1000 পার সেলও প্রেজেন্ট থাকতে পারে। আর এদের ক্ষেত্রে হচ্ছে ফিউ নাম্বারে থাকে, কতগুলো থাকতে পারে? 1 to few in নাম্বার, তাহলে একটা বা তার কিছু বেশি সংখ্যক থাকতে পারে, সেজন্য 1 to few বলা হয়েছে। এবার যদি আমরা লোকেশন দেখি, থার্ড লোকেশন, তাহলে লোকেশন যদি দেখা যায় সিলিয়া মোস্টলি প্রেজেন্ট অল ওভার দ্য সেল, অর্থাৎ সমস্ত সেল বরাবর বা তার সারা গায়ে আমাদের সিলিয়াটা প্রেজেন্ট থাকে। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখব যে কোনো একটা পার্টিকুলার জায়গাতে সিলিয়া থাকছে, কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে কি দেখব? অল ওভার। তার মানে আমাদের এটা প্রেজেন্ট থাকে অল ওভার। এবং আমাদের ফ্ল্যাজেলা যদি দেখা যায় তাহলে এটা কি একটা নির্দিষ্ট দিকে বা কোনো একটা সাইডে প্রেজেন্ট থাকবে, আমরা সেজন্য বলি যে অন দা anterior side। তাহলে এটা কোন দিকে থাকবে? anterior সাইডে প্রেজেন্ট থাকবে আমাদের ফ্ল্যাজেলাটা। এবার যদি আমরা বিটিংটা দেখি, ফোর্থ আমরা যদি দেখি বিটিং, অর্থাৎ এর মুভমেন্ট যেটা হয় সেই বিটিংটা যদি দেখা যায় তাহলে আমাদের সিলিয়ার ক্ষেত্রে দুই ধরনের বিটিং আমরা লক্ষ্য করি। একটা হচ্ছে সিনক্রোনাস, তাহলে আমরা একটা বললাম এখানে সিনক্রোনাস, সিনক্রোনাস মুভমেন্ট দেখা যাবে। আর একটা যদি আমরা দেখি তাহলে সেটা বলা হচ্ছে মেটাক্রোনাস। তাহলে সিনক্রোনাস, মেটাক্রোনাস কি? তাহলে আমাদের সিলিয়া যদি আমরা দেখি তাহলে লংজিটিউডিনাল রোতেও থাকে, আবার ট্রান্সভার্স রোতেও সিলিয়া প্রেজেন্ট থাকছে। তাহলে আমরা এখানে যদি দেখাই যে কোন সিলিয়াগুলো মুভমেন্ট, তাহলে এখানে বলছে যে সিলিয়া অফ ট্রান্সভার্স row show this type of synchronous beating। আর মেটাক্রোনাস কাজে দেখা যাবে, তাহলে কোন সিলিয়াগুলো? তাহলে বলছে সিলিয়া অফ longitudinal, তাহলে আমাদের রোতে যে সিলিয়াগুলো আছে তাহলে তাদের মেটাক্রোনাস মুভমেন্ট দেখা যাবে। তাহলে এবার সিনক্রোনাস, মেটাক্রোনাস কি? আমরা যদি প্রজাতন্ত্র দিবসের প্যারেড দেখি তাহলে সেখানে কি হয়? একই সঙ্গে তাদের হাত পায়ের মুভমেন্টটা হচ্ছে, এটা হচ্ছে সিনক্রোনাস মুভমেন্ট। যেমন আমরা পাঁচটা আঙুল এইভাবে মুভ করছি, তাহলে এটা হচ্ছে সিনক্রোনাস মুভমেন্ট। তাহলে একসঙ্গে প্রত্যেকে অ্যাট এ টাইম একটা ডাইরেকশন হচ্ছে, এটা হচ্ছে সিনক্রোনাস। কিন্তু মেটাক্রোনাস কি? তাহলে একটা ডাইরেকশনে মুভমেন্ট হবে কিন্তু একটার পরে একটা, তাহলে এরকম যদি হয় তাহলে সেটা হচ্ছে আমাদের মেটাক্রোনাস। তাহলে এরকম মুভমেন্ট যদি হয় তাহলে এটা মেটাক্রোনাস। সিলিয়াগুলো যখন মুভমেন্ট করবে তাহলে একটার পরে একটা মুভ করছে একই ডাইরেকশনে,
তাহলে ওয়ান আফটার অ্যানাদার, সেই জন্য সেটা হচ্ছে মেটাকোনাস মুভমেন্ট। তাহলে আমাদের সিলিয়া যদি দেখা যায় তাহলে আমাদের ট্রান্সভার্স রোতে যে সিলিয়াগুলো আছে তাতে সিনক্রোনাস মুভমেন্ট দেখা যায়, অর্থাৎ এট এ টাইম একসঙ্গে একদিকে, এবং আমাদের সিলিয়া অফ লঙ্গিটিউডিনাল যে রো আছে সেই রোতে যদি দেখা যায় তাহলে তাদের মুভমেন্ট হয় মেটাকোনাস, অর্থাৎ ওয়ান আফটার অ্যানাদার সিঙ্গেল ডাইরেকশনেই হবে। তাহলে এই ধরনের বিটিং আমরা দেখবো কাদের ক্ষেত্রে? সিলিয়ার ক্ষেত্রে। ফ্ল্যাজেলার ক্ষেত্রে এই বিটিংটা কেমন হবে? সিলিয়ার ক্ষেত্রে আমরা এরকম দেখলাম, কিন্তু ফ্ল্যাজেলার ক্ষেত্রে এদের ইন্ডিপেন্ডেন্ট বিটিং বা মুভমেন্ট হবে। তাহলে এদের হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ এদের ক্ষেত্রে স্বাধীনভাবে এরা মুভ করতে পারে, সেই জন্য বলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্টলি এরা মুভ করে। এবার আমরা টাইপস অফ মুভমেন্ট যদি দেখি, তাহলে ফিফথ আমরা বললাম টাইপস অফ মুভমেন্ট। তাহলে কি ধরনের মুভমেন্ট দেখা যাবে? তাহলে আমরা যদি সেটা সিলিয়ার ক্ষেত্রে রিপ্রেজেন্ট করি তাহলে সেটা মেইনলি কি ধরনের মুভমেন্ট দেখা যায়? এদের রোয়িং টাইপের, রোয়িং আর সুইপ টাইপের মুভমেন্ট দেখা যায় কাদের ক্ষেত্রে? সিলিয়ার ক্ষেত্রে। এবং এখানে দুটো ঘটনা দেখা যায়, একটা হচ্ছে পাওয়ার স্ট্রোক, এবং আরেকটা যদি আমরা দেখি রিকভারি স্ট্রোক। তাহলে এখানে এই দুই ধরনের স্ট্রোক মিলিতভাবে রোয়িং টাইপের মুভমেন্ট তৈরি করে, এবং বিটিংটা যদি দেখা যায় তাহলে সেটা সিনক্রোনাস হতে পারে, মেটাকোনাস হতে পারে, কিন্তু মুভমেন্টের টাইপসে কি হয়? তাহলে রোয়িং টাইপের বা সুইপ টাইপের। তাহলে এবার এখানে দুটো স্ট্রোক ফাংশন করে, একটা হচ্ছে পাওয়ার স্ট্রোক, রিকভারি স্ট্রোক। যখন আমরা সুইমিং করি তাহলে সুইমিং করার সময় যদি আমরা দেখি তাহলে কি হয়? তাহলে আমরা হাতটা কি করি? এইভাবে জলের উপর দিয়ে নিয়ে গিয়ে তারপর জলটাকে কাটতে থাকি, তাহলে কাট থ্রু ওয়াটার কি হচ্ছে? একটা প্রোপেল বা আমাদের ফোর্স সৃষ্টি হচ্ছে, ফলে আমরা ফ্রন্টে এগিয়ে যাচ্ছি। তাহলে কি করছি? আমরা হাতটাকে এইভাবে নিয়ে গিয়ে জলটাকে কাটছি, কিন্তু হাত ফেরানোর সময় কিন্তু আমরা এইভাবে ফেরাচ্ছি না, কি হয়? জলের উপর দিয়ে ঘুরিয়ে আনছি। তাহলে আমরা যখন জলটাকে কেটে এগোচ্ছি এটা হচ্ছে আমাদের পাওয়ার স্ট্রোক, কিন্তু আবার কাটার পরে আমরা আবার হাতটাকে উপর থেকে ঘুরিয়ে নিয়ে যাচ্ছি। তার মানে আমরা যেভাবে মানে সাঁতারটা কাটছি আবার সেদিকে ব্যাক করছেন, তাহলে কি হবে? তুমি যতটা এগোচ্ছ আবার পিছিয়ে যাবে। তাহলে সেই জন্য আমরা কাট থ্রু ওয়াটার করার পরে হাতটাকে উপর দিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছি, তারপরে আবার সেটাকে কাট করছি। তাহলে এটা হচ্ছে পাওয়ার স্ট্রোক, হাতটাকে যখন ঘুরিয়ে তুলছি এটা হচ্ছে আমাদের রিকভারি স্ট্রোক। তাহলে সিলিয়ার ক্ষেত্রে ওই টাইপের মুভমেন্টটা দেখা যায়। তাহলে একটা পাওয়ার স্ট্রোক, একটা রিকভারি স্ট্রোক, দুটো মিলিতভাবে যে মুভমেন্টটা তৈরি করে সেটা হচ্ছে রোয়িং টাইপ অফ মুভমেন্ট। এবার আমরা ফ্ল্যাজেলাতে যদি আসি, ফ্ল্যাজেলার ক্ষেত্রে যদি এই মুভমেন্টটা দেখি তাহলে কেমন টাইপের মুভমেন্ট দেখা যাবে? তাহলে এদের ক্ষেত্রে হচ্ছে আনডুলেটিং বলতে পারি, আর ওয়েভি বলতে পারি। তাহলে এক্ষেত্রে আনডুলেটিং বা ওয়েভি মুভমেন্ট কেমন? তাহলে কোনো একটা রোপ বা দড়িকে যদি আমরা কোনো একটা পয়েন্টে বেঁধে এইভাবে নাড়াতে থাকি তাহলে কি হবে? সেখানে এরকম একটা মুভমেন্ট তৈরি হবে। তাই এই ওয়েভি মুভমেন্টটাকে বলা হচ্ছে আনডুলেটিং মুভমেন্ট, এবং এটা কাজে দেখা যাবে ফ্ল্যাজেলার ক্ষেত্রে। এবং তারা কিভাবে মুভমেন্ট করবে? ইনডিপেন্ডেন্টলি বা স্বাধীনভাবে। কিন্তু এটা কিভাবে করতে পারে? রোয়িং মুভমেন্টই দেখা যাবে, তাহলে সেটা এই রোতে যদি হয় তাহলে মেটাকোনাস, এবং এই রোতে যদি হয় তাহলে সেটা সিনক্রোনাস মুভমেন্ট দেখাবে। এবার যদি এদের আমরা টাইপসটা দেখে নিই তাহলে 6 আমরা দেখব টাইপস। তাহলে টাইপস যদি দেখি আমাদের সিলিয়ার ক্ষেত্রে দুটো টাইপস আছে, একটা হচ্ছে আমাদের কাইনোসিলিয়াটা হচ্ছে মোটাইল, অর্থাৎ চলমান মুভমেন্ট করতে পারে, এবং এটা কোথায় প্রেজেন্ট থাকবে? তাহলে এক্সাম্পল যদি আমরা নিই তাহলে আমাদের ট্র্যাকিয়ার এক্সাম্পল দিতে পারি। ট্র্যাকিয়াতে থাকে ট্র্যাকিয়া, ফ্যালোপিয়ান টিউব, এটসেট্রা। এবার আরেকটা টাইপস আমরা কি পাই? আমাদের স্টিরিওসিলিয়া। তাহলে স্টিরিওসিলিয়া যদি দেখি এটা হচ্ছে নন মোটাইল। তাহলে এটা কি হয়? নন মোটাইল, অর্থাৎ মুভমেন্ট করতে পারে না। তাহলে এদের এক্সাম্পল আমরা কি নেব? তাহলে এখানে এক্সাম্পল আমরা এপিডিডাইমিস বলতে পারি। এপিডিডাইমিস, তাহলে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে যে এপিডিডাইমিস আছে সেখানেও পেতে পারি, ভাস ডিফারেন্সও পেতে পারি, আবার আমরা সেন্সরি সেলও পেতে পারি। সেন্সরি সেলের কথা যদি বলি, অর্থাৎ আমাদের সেন্সরি সেল যেগুলো হয় সেখানে আমরা এটা পেতে পারি। যেমন আমরা এখানে দেখাচ্ছি যে এখানে একটা সেল দেখানো হয়েছে, এটা হচ্ছে আমাদের টেস্ট বার্ডের যে গ্যাস্ট্রেটো রিসেপ্টর হয় সেই রিসেপ্টরকে দেখানো হয়েছে। তাহলে এটা হচ্ছে সেই গ্যাস্ট্রেটো রিসেপ্টর, এবং এখানে দেখানো হয়েছে ব্লু কালারে হচ্ছে আমাদের সেই স্টিরিওসিলিয়া, এবং এখান থেকে নার্ভ ফাইবার বেরিয়ে গেছে। তাহলে এটা হচ্ছে আমাদের
নার্ভ ফাইবার। এবারে এই নার্ভ ফাইবার থেকে তাহলে সেন্সটা ব্রেনে পৌঁছাবে। তাহলে কি হচ্ছে, এখান থেকে কোনো ফুড পার্টিকেল বা কিছু যেটাই হোক কোনো কেমিক্যাল যখন এই স্ট্রিওসিলিয়ার সংস্পর্শে আসে তাহলে সে সেটাকে সেন্স করতে পারছে, তাহলে সেই গ্যাস্ট্রেট রিসেপ্টর হিসেবে কাজ করে এবং সেটাকে ব্রেনে পৌঁছে দিচ্ছে, ফলে আমরা সেই স্বাদ বা টেস্টটা বুঝতে পারছি খাবারের। তাহলে এইভাবে সেন্সরি সেল যেখানে আছে, যেমন আমরা এক্সাম্পল দিলে আমাদের গ্যাস্ট্রেট রিসেপ্টর থাকে আমাদের টেস্ট বারে যেটা, তাহলে সেখানে আমরা কি পাই, স্টিরিওসিলিয়া পাই। তাহলে স্টিরিওসিলিয়া আমরা কোথায় পেতে, এপিডিডাইমিস পেতে পারি, সেন্সরি সেলে পেতে পারি, যেমন এক্সাম্পল নেওয়া আছে গ্যাস্ট্রেটো রিসেপ্টর। এবার আমরা আমাদের ফ্লাজেলা টাইপসে যদি চলে আসি, ফ্লাজেলার ক্ষেত্রে আমরা দুটো টাইপস পাবো। তাহলে সেখানে যদি দেখানো যায়, একটা হচ্ছে আমাদের হুইপ্ল্যাশ টাইপ, আর সেকেন্ড যদি আমরা দেখি তাহলে এটা হচ্ছে আমাদের টিন সেল টাইপ, টিন সেল টাইপের। তাহলে হুইপ্ল্যাশ টাইপে কি বলা হচ্ছে, যে ক্ষেত্রে যদি দেখা যায় এক্ষেত্রে ফ্লাজেলাটা কি হবে, এরকম বেসটা ব্রড হবে এবং যত এন্ডের দিকে যাবে তাহলে সেটা আস্তে আস্তে কি হবে, ন্যারো হতে থাকবে। তাহলে মোস্টলি আমরা এই টাইপেরই ফ্লাজেলা দেখতে পাই। তাহলে কি হবে, তাদের বেসটা ব্রডার হবে, যত এন্ডের দিকে যাবে তাহলে সেটা ন্যারোয়ার বা সরু হতে থাকবে। কিন্তু আমাদের টিনসেল টাইপের কি বলছে, টিনসেল টাইপের ক্ষেত্রে ফ্লাজেলাটা যদি দেখা যায় তার ডায়ামিটারটা প্রিটি মাচ কি হবে, সেম হবে। তাহলে তার ডায়ামিটারটা প্রায় একই রকম হবে, অর্থাৎ কোথাও এদিকটা মোটা এদিকটা সরু এমন হবে না। তাহলে এদের ডায়ামিটারটা প্রায় প্রিটি মাচ সেম হয়ে থাকে এবং এদের আইটার সাইড যদি আমরা দেখি তাহলে কি থাকে, এরকম ব্রিসেল বা কাঁটার মতন প্রেজেন্ট থাকবে। তাহলে এটা হচ্ছে আমাদের টিন সেল টাইপের। তাহলে মোস্টলি আমরা কোন টাইপে দেখি, তাহলে মোস্ট কমন যে ফ্লাজেলা আমরা দেখে থাকি সেটা কিন্তু আমাদের হুইপ্ল্যাশ টাইপের। এবং এটা টিন সেল টাইপের এক্সাম্পল যদি আমরা দেখি তাহলে এটা মোস্ট কমন। তাহলে আমাদের আদার যে এক্সেপশন আমরা দেখছি টিন সেল টাইপের, তাহলে এটা কাদের দেখা যাবে, তাহলে এটা এক্সাম্পল যদি আমরা নিই তাহলে এটা হচ্ছে জুস স্পোরে দেখা যাবে, জুস স্পোর অফ ব্রাউন অ্যালগি। তাহলে বাদামি শৈবালের যে জুস স্পোর হয়ে থাকে সেই জুস স্পোরের ক্ষেত্রে আমরা যদি ফ্লাজেলা দেখি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের টিন সেল টাইপের ফ্লাজেলা এরকম দেখা যাবে এবং এটা হচ্ছে আমাদের হুইপ্ল্যাশ টাইপের ফ্লাজেলা। তাহলে এটা গেল আমাদের টাইপস। এবার আমরা সিলিয়ার ফ্লাজেলার ফাংশনটা দেখে নিই। তাহলে আমরা সিলিয়ার ফ্লাজেলার ফাংশনটা তাহলে এবার এখানে দেখে নিই। তাহলে আমাদের 6 পয়েন্ট ছিল, তাহলে এবার হচ্ছে আমাদের 7th তাহলে ফাংশন। তাহলে সিলিয়ার ফ্লাজেলার ফাংশনটা আমরা দেখব। তাহলে ফার্স্ট সিলিয়ার ফাংশন যদি দেখা যায় তাহলে সিলিয়া কি কি ফাংশন করবে, তাহলে ফার্স্ট যদি আমরা দেখি তাহলে লোকোমোশনে হেল্প করবে। তাহলে সেখানে তো আমরা মুভমেন্ট দেখলাম, তাহলে অবশ্যই লোকো মোশনে হেল্প করবে। সেকেন্ড যদি দেখা যায় কি ফাংশন করবে, আমরা যে সেন্সরি ফাংশন করবে, সেন্সরি। তাহলে আমরা এখানে গ্যাস্ট্রেট রিসেপ্টর एग्जांपल দিয়েছি, তাহলে সেখানে কি সেন্সরি হিসেবে কাজ করছে স্টিরিওসিলিয়াটা, তাহলে সেন্সরি ফাংশনে সিলিয়া করে থাকে। আর আরেকটা যদি আমরা দেখাই তাহলে সেটা হচ্ছে ক্যাপচারিং অফ ফুড, ক্যাপচারিং অফ ফুড, অর্থাৎ ফুড ক্যাপচারিংও করে থাকে সিলিয়া। কিভাবে করে আমরা সেটা দেখাচ্ছি। আর আমাদের ফ্লাজেলার ক্ষেত্রে যদি ফাংশনটা দেখি তাহলে আমরা সেখানে সিঙ্গেল ফাংশন দেখব, তাহলে অনলি হেল্পস ইন লোকোমোশন। তাহলে এখানে এটার সাথে কি করে, লোকোমোশনে হেল্প করে, আদার্স কোনো ফাংশন ফ্লাজেলা করে না। এবার আমরা এখানে সিলিয়ার ক্ষেত্রে কি বলো, ফুড ক্যাপচারিং করছে। তাহলে কিভাবে ফুড ক্যাপচারিং করে তাহলে সেটা একটু দেখা যাক। তাহলে আমরা এখানে তার एग्जांपल হিসেবে প্যারামিসিয়ামকে নিয়ে নেব। তাহলে আমরা যদি এখানে প্যারামিসিয়ামকে নিয়ে নিই, তাহলে তাদের এখানটাতে গালেট পার্ট থাকে। তাহলে এখান থেকে যে পার্টটা থাকে সেটাকে আমরা বলে থাকি গালেট। এবং তার অল ওভার বডি যদি দেখা যায় তাহলে এখানে কি হবে, তাদের এদের সিলিয়া প্রেজেন্ট থাকছে প্যারামিসিয়ামের ক্ষেত্রে। তাহলে অল ওভার দ্য বডি তাহলে কি হয়, তাদের সিলিয়া প্রেজেন্ট থাকে এবং সিলিয়া তাহলে স্মল সাইজের এবং নিউমারাস। এদের ক্ষেত্রে বাইনিউক্লিয়েটেড হয়, অর্থাৎ দুটো নিউক্লিয়াস যুক্ত হয় এবং কন্ট্রাক্টাইল ভ্যাকুয়াল থাকে। তাহলে আমরা যখন ভ্যাকুয়াল পড়ব তখন হোয়াট ইজ কন্ট্রাক্টাইল ভ্যাকুয়াল সেটা আমরা দেখে নেব। এবার যদি আমরা দেখি যে এদের ক্ষেত্রে ফুড ক্যাপচারিংটা কিভাবে হয়, তাহলে এদের সিলিয়াটা এই গালেট পজিশনে যখন থাকে তাহলে এটা ইনভার্টলি থাকে, তাহলে এরকম ইনভার্টলি প্রেজেন্ট থাকে। তাহলে এটা যে মিডিয়াম অর্থাৎ যে ওয়াটার বডিতে থাকছে তাহলে সেখানে একটা সার্কুলার ফোর্স তৈরি করে। আমরা যেমন কোন একটা পাত্রে করে যখন আমরা কোন সলিউশন বানাচ্ছি, সেটা চিনির হতে পারে, লবণের হতে পারে, তাহলে কি করা হয়, এখানে ওয়াটার নেওয়া হয়েছে এবং ওয়াটার নেওয়ার পরে আমরা এখানে কি করছি,
উপর থেকে সল্ট বা সুগার কিছু একটা অ্যাড করে ওটাকে স্টিয়ার করা হচ্ছে, অর্থাৎ নাড়ানো হচ্ছে। যখন নাড়ানো হয় তখন জলটা দেখবে কেমন হয়ে যায়। আমরা যদি দেখি তাহলে এরকম একটা কোন লাইক স্ট্রাকচার ফর্মেশন হবে, কোন লাইক স্ট্রাকচার। যখন ঘোরানো হচ্ছে তাহলে কি হয়, একটা কোন লাইক স্ট্রাকচার, অর্থাৎ জলের মিডিলটা যদি দেখা যায় এরকম শঙ্কুর মতন গঠন হয়ে যাবে এবং এখানে বিভিন্ন পার্টিকেল গুলো সেখানে জমা হয়। তাহলে একই রকম এরাও কি করে, এই স্লিয়ার সাহায্যে এরকম মুভমেন্ট একটা ফোর্স তৈরি করে, ফলে ওয়াটারের মধ্যে এখানে যে মানে কোনো ফুড পার্টিকেল যদি থাকে তাহলে সেই ফুড পার্টিকেল গুলো একই রকম এখানে এসে জমা হবে এবং এখান থেকে কোথায় এন্ট্রি করে যাবে, প্যারেনসিয়ামের মধ্যে। অর্থাৎ কি হলো, এখানে সিলিয়ার সাহায্যে ফুড ক্যাপচারিং করছে এই প্রসেসে, তাহলে এখানে ফুড পার্টিকেল গুলো এন্ট্রি করে গেল। তাহলে এটা হচ্ছে ফুড ক্যাপচারিং। তাহলে এখানে কি হচ্ছে, সিলিয়াটা ফুড ক্যাপচারিং এ হেল্প করে। তাহলে আমরা এখানে আজকে যেটা দেখলাম যে সিলিয়া ফ্ল্যাজেলা তারা এক্সটারনালি অনেক কিছুতেই ডিফারেন্স, কিন্তু এবার ইন্টারনাল স্ট্রাকচার যখন আমরা ডিসকাস করব তখন দেখব যে তারা একদমই সেম। তাহলে এবার আমরা সেই ইন্টারনাল স্ট্রাকচারে চলে যাই। তাহলে এবার আমরা দেখব ইন্টারনাল স্ট্রাকচার। তাহলে ইন্টারনাল স্ট্রাকচারটা কেমন দেখা যায়। তাহলে আমাদের সিলিয়া ফ্ল্যাজেলা দুটোর ক্ষেত্রে যদি দেখা যায় তাহলে এটা মেইন দুটো পার্ট নিয়ে তৈরি। তাহলে দুটো পার্ট নিয়ে তৈরি, একটা হচ্ছে আমাদের প্রোটোপ্লাজমিক শীথ, প্রোটোপ্লাজমিক শীথ বা আবরণ, আর সেকেন্ড যদি আমরা দেখি তাহলে সেটা হচ্ছে আমাদের অ্যাক্সোনিম, আর আমরা বলতে পারি অ্যাক্সিয়াল ফিলামেন্ট। তাহলে সেখানে অ্যাক্সিয়াল ফিলামেন্ট বা অ্যাক্সোনিম দ্বারা গঠিত। এই অ্যাক্সিয়াল ফিলামেন্ট যেটা বলা হচ্ছে এদের অ্যারেঞ্জমেন্ট যদি দেখা যায় তাহলে এটা কি দ্বারা তৈরি, এই যে আমাদের অ্যাক্সোনিমটা মাইক্রোটিউবুলস দ্বারা তৈরি। তাহলে এটা কি দ্বারা তৈরি হয়েছে, মাইক্রোটিউবুলস দ্বারা তৈরি হয়েছে। এবং এই মাইক্রোটিউবুলস এর অ্যারেঞ্জমেন্ট যদি আমরা দেখি তাহলে অ্যারেঞ্জমেন্ট কেমন, অ্যারেঞ্জমেন্ট হচ্ছে 9+2। তাহলে আমাদের কি অ্যাক্সোনিমটা কি দ্বারা তৈরি হয়েছে, মাইক্রোটিউবুলস দ্বারা তৈরি হয়েছে। মাইক্রোটিউবুলসটা কিভাবে অ্যারেঞ্জ হয়েছে, 9+2। তাহলে 9+2 যদি আমরা দেখি তাহলে এটার ক্ষেত্রে আমরা এইভাবে দেখাতে পারি এই অ্যারেঞ্জমেন্টটা, যে আমাদের 2 হচ্ছে সেন্ট্রাল মাইক্রোটিউবুল, 2 সেন্ট্রাল মাইক্রোটিউবুল, তাহলে একটা হচ্ছে C1, একটা হচ্ছে আমাদের C2। তাহলে দুটো সেন্ট্রাল মাইক্রোটিউবুল দ্বারা তৈরি। এবং যদি আমরা দেখি তাহলে 9 পেরিফেরাল মাইক্রোটিউবুল দ্বারা তৈরি। তাহলে কি হলো, আমাদের অ্যাক্সোনিমটা মাইক্রোটিউবুলস দ্বারা তৈরি। মাইক্রোটিউবুলসটা হচ্ছে 9+2 অ্যারেঞ্জমেন্টে থাকে। 9+2 অ্যারেঞ্জমেন্টটা কি, তাহলে দুটো কেন্দ্রে থাকবে মাইক্রোটিউবুল এবং 9টা পরিধিতে সাজিয়ে থাকবে, সেইটাকে বলা হচ্ছে 9 পেরিফেরাল মাইক্রোটিউবুল। এবং কেন্দ্রে যেটা থাকছে সেই দুটো হচ্ছে C1 C2। এবং এরাও কি দ্বারা তৈরি, এরা হচ্ছে প্রোটোফিলামেন্ট দ্বারা তৈরি, প্রোটোফিলামেন্ট। তাহলে এটা প্রোটোফিলামেন্ট দ্বারা তৈরি এবং সেই প্রোটোফিলামেন্টগুলো আবার কি দ্বারা তৈরি, ডাইনিন প্রোটিন দ্বারা, ডাইনিন প্রোটিন দ্বারা তৈরি হয়েছে। তাহলে আমরা কি পেলাম, সেন্ট্রাল মাইক্রোটিউবুল C1 C2 তার প্রোটোফিলামেন্ট দ্বারা তৈরি এবং ডাইনিন প্রোটিন দ্বারা তৈরি সেই প্রোটোফিলামেন্ট গুলো। এবার আমরা 9 পেরিফেরালে চলে আসি। পেরিফেরালে যদি আমরা দেখা যায় তাহলে সেই মাইক্রোটিউবুল গুলো কি রূপে থাকে, ডাবলেট রূপে থাকে। তাহলে তারা কি রূপে থাকে, ডাবলেট। তাহলে আমরা একটা যে 9টা পেরিফেরাল মাইক্রোটিউবুলের কথা বলছি তারা আসলে দুটো করে সাবটিউবুল দ্বারা তৈরি, এর জন্য ডাবলেট বলা আছে। একটা হচ্ছে আমাদের A, একটা হচ্ছে আমাদের B। তাহলে A তে যদি দেখা যায় তাহলে আমাদের A তে যদি আমরা দেখি তাহলে এখানে কি 13টা প্রোটোফিলামেন্ট থাকবে, প্রোটোফিলামেন্ট। এবং আমরা এখানে যদি দেখি তাহলে এখানে 10টা প্রোটোফিলামেন্ট থাকবে, প্রোটোফিলামেন্ট। তাহলে আমাদের পেরিফেরাল মাইক্রোটিউবুলটা ডাবলেট রূপে থাকে সেটা বুঝতে হবে। তাহলে সেখানে একটা A একটা B সাবটিউবুল থাকে। A সাবটিউবুলটা 13টা প্রোটোফিলামেন্ট দ্বারা তৈরি এবং B 10টা প্রোটোফিলামেন্ট দ্বারা তৈরি। এবং আমাদের প্রোটোফিলামেন্ট যদি দেখা যায়, প্রোটোফিলামেন্ট গুলো আবার প্রোটোফিলামেন্ট কি দ্বারা তৈরি, টিউবুলিন প্রোটিন দ্বারা তৈরি, টিউবুলিন। তাহলে সেই টিউবুলিন প্রোটিন আবার কয় প্রকার, 2 প্রকার। একটা হচ্ছে আলফা টিউবুলিন, একটা হচ্ছে বিটা টিউবুলিন।
তাহলে আমরা এখান থেকে কি পেলাম, সেন্ট্রাল দুটো তারা প্রোটোপ্লাজম দ্বারা তৈরি এবং সেই প্রোটোপ্লাজমগুলো আসলে কিসের তৈরি হয়েছে, ডাইনিন প্রোটিনের তৈরি হয়েছে। একটা C1 একটা C2 মানে সেন্ট্রাল 1 সেন্ট্রাল 2, পেরিফেরাল যারা তারা 9টা থাকবে, কিন্তু সেই 9টা আবার ডাবলেট রূপে থাকে, অর্থাৎ একটা প্রত্যেকে একটা A টিউবুল একটা B টিউবুল দ্বারা তৈরি বা সাব টিউবুল দ্বারা তৈরি হয়েছে। A টিউবুলটা 13টা প্রোটোপ্লাজম দ্বারা তৈরি হয়েছে, Bটা 10টা প্রোটোপ্লাজম দ্বারা তৈরি হয়েছে, অর্থাৎ আমরা প্রত্যেকটা 9টার ক্ষেত্রে এই সেম জিনিস রিপিট দেখব। এবার আমরা সেই প্রোটোপ্লাজমের কথা এখানে যেটা বলছি, এই পেরিফেরাল মাইক্রোটিউবুলে যে প্রোটোপ্লাজম তৈরি হয়েছে সেটা টিউবুলিন প্রোটিন দ্বারা, এবং আমাদের সেন্ট্রাল মাইক্রোটিউবুলের প্রোটোপ্লাজম যেটা তৈরি হয়েছে সেটা ডাইনিন প্রোটিন দ্বারা। তাহলে এটা হচ্ছে ডিফারেন্স। তাহলে এখানে আলফা বিটা টিউবুলিন প্রোটিন দ্বারা তৈরি হয়েছে সেই প্রোটোপ্লাজমটা। তাহলে কিভাবে তৈরি হয়েছে আমরা যদি এখানে দেখাই, যেটা হচ্ছে আমাদের এ টিউবুল, তার সঙ্গে আরেকটা কি থাকবে, বি টিউবুল থাকবে। তাহলে একটা এ টিউবুল একটা বি টিউবুল। তাহলে এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে বি। এটা ইনারে অবস্থান করে স্লাইডলি এবং বিটা আউটারে অবস্থান করবে, সেটা আমরা দেখাবো। আর এদের প্রত্যেকে কটা করে 13টা প্রোটোপ্লাজম। তাহলে এখানে কটা থাকবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। তাহলে এখানে কটা প্রোটোপ্লাজম আছে, অর্থাৎ এ টিউবুল যেটা সেটা যখন তৈরি হয়েছে তাহলে সেই তার ওয়াল বা প্রাচীরে 13টা প্রোটোপ্লাজম আছে, এবং বি যখন তৈরি হয়েছে তখন কতগুলো আছে সেই প্রোটোপ্লাজম। তাহলে আমরা এখানে দেখাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে সেখানে 10টা প্রোটোপ্লাজম আছে। তাহলে আমাদের 9 পেরিফেরাল মাইক্রোটিউবুল যেটা বলা হয়েছে তাহলে প্রত্যেকটা ডাবলেট রূপে আছে। তাহলে এটা হচ্ছে একটা ডাবলেট, একটা এ একটা বি। তাহলে এর মধ্যে কতগুলো প্রোটোপ্লাজম আছে, 13টা। বির মধ্যে কতগুলো আছে, 10টা। এবং এই প্রোটোপ্লাজমগুলো আবার কি দিয়ে তৈরি হয়েছে, আলফা বিটা টিউবুলিন দ্বারা তৈরি হয়েছে। অর্থাৎ আমাদের এ টিউবুল বা বি টিউবুল যেটাই দেখায়, তাহলে সেটা যদি দেখানো যায়, তাহলে আমাদের এখানে আমরা দেখালাম তাহলে আমরা এখানে ধরে নাও এটা হচ্ছে এ টিউবুল, মানে আমরা এটাকে দেখাচ্ছি। তাহলে এ যদি হয় তাহলে এরকম তার প্রাচীরে বা সে ওয়ালটা কটা দিয়ে তৈরি হবে, তার মানে আমরা এরকম 13টা পেন পরপর সাজিয়ে যে একটা টিউবুল পাবো সেটা হচ্ছে এ টিউবুল, এবং 10টা পেন পরপর সাজিয়ে যে পাইপ লাইক স্ট্রাকচার পাবো সেটা হচ্ছে বি টিউবুল। তাহলে একটা 13টা একটা 10টা একসঙ্গে করে দিলাম, তাহলে এটা হবে সেই ডাবলেট। তার মানে আমরা এ টিউবুল যদি দেখাই তাহলে তার এরকম প্রাচীরে কতগুলো আছে, 13টা পেন আছে বা 13টা প্রোটোপ্লাজম আছে। প্রোটোপ্লাজমগুলো আবার কি দিয়ে তৈরি হয়েছে, আলফা বিটা টিউবুলিন। তাহলে কিভাবে দেখা যায়, তাহলে আলফা বিটা টিউবুলিন আমরা এইভাবে দেখাতে পারি, এটা স্পাইরাল অ্যারেঞ্জ থাকে। তাহলে আলফা গুলো এরকম ভাবে অ্যারেঞ্জ হয়, তাহলে এরকম হবে স্পাইরালি তারা আছে। আবার আমরা ব্লু দিয়ে রিপ্রেজেন্ট করলাম বিটা টিউবুলকে, তাহলে এরকম স্পাইরালি অ্যারেঞ্জ আছে। আবার আমরা আলফাকে দেখালাম আরেক লাইন, আর একটা আমরা বিটা দেখালাম। তাহলে আমরা আলফা আর বিটা পাচ্ছি। তাহলে আমরা এটাকে কি বলছি, রেড হচ্ছে আমাদের আলফা টিউবুলিন আর ব্লু হচ্ছে আমাদের বিটা টিউবুলিন। তাহলে আলফা বিটা টিউবুলিন স্পাইরালি অ্যারেঞ্জ হয়েছে, কিন্তু যখন আমরা উপর থেকে ওভারভিউ দেখব তখন কি হবে, তাহলে ওভারভিউ দেখলে বিষয়টা এরকম হবে। আমরা যদি এখান থেকে দেখি, তাহলে আমরা এখানে কি পেলাম, এই একটা প্রোটোপ্লাজম পেয়ে গেলাম। তাহলে একটা প্রোটোপ্লাজমের মধ্যে কি আছে, আলফা বিটা আছে। আমরা পাশে যদি আরেকটা দেখি তাহলে এটার ক্ষেত্রে আমরা সেম এরকম পাবো। তাহলে এখানে আরেকটা টিউবুল আছে, এরকম পরপর কি আছে, পেনগুলো আছে, এবং পেনগুলো কি দ্বারা তৈরি হচ্ছে, আলফা বিটা। কিন্তু আলফা বিটা এরকম স্পাইরাল অ্যারেঞ্জ হয়েছে। তাহলে আলফা বিটা স্পাইরাল অ্যারেঞ্জ হলে যখন ওভারভিউ দেখবো তাহলে এইভাবে আমরা কতগুলো পাবো, তাহলে এটার মধ্যে আমরা যেহেতু এ টিউবুল বলছি তাহলে কতগুলো পাওয়া যাবে, এরকম প্রোটোপ্লাজমের 13টা। ওই জন্য বলা হচ্ছে যে প্রোটোপ্লাজম যেগুলো তৈরি হয়েছে, অর্থাৎ আমাদের এ টিউবুল বি টিউবুল যে প্রোটোপ্লাজম দ্বারা তৈরি, বা আমাদের C1 C2 যে প্রোটোপ্লাজম দ্বারা তৈরি, তাহলে এখানে হচ্ছে আলফা বিটা টিউবুলিন দ্বারা তৈরি, এখানে একই রকম ডাইনিন প্রোটিন স্পাইরাল অ্যারেঞ্জটা তৈরি হয়েছে। তো এবার এই যে এখানে যেটা বলা হচ্ছে এ টিউবুল বি টিউবুল, তাদের প্রোটোপ্লাজম
কি আছে 13টা আর 10টা করে আছে, তাহলে ফোটোফিলামেন্টটা কি করেছে এ এবং বি টিউবুলের প্রাচীরগুলো তৈরি করেছে, তাহলে এতে 13টা থাকবে বি তে 10টা থাকবে। কিভাবে 13টা কিভাবে 10টা থাকবে আমরা এখানে দেখালাম। তাহলে এ বলে আমরা এইভাবে অ্যারেঞ্জ করে 13টা দেখাবো, বি যদি হতো তাহলে এরকম ভাবে আলফা বিটা দিলে কতগুলো হতো, তাহলে ওভারভিউ দেখলে কিন্তু আমরা কি পাবো এরকম ফাইবার দেখতে পাবো, সেই ফাইবারগুলোকে বলা হচ্ছে প্রোটোফিলামেন্ট। তাহলে প্রোটোফিলামেন্টটা আলফা বিটা টিউলিন দ্বারা তৈরি, সেটা বারবার বলা হচ্ছে। এবং সেন্ট্রালের ক্ষেত্রে একই রকম অ্যারেঞ্জমেন্ট, কিন্তু সেন্ট্রালের ক্ষেত্রে কতগুলো করে থাকবে প্রোটোফিলামেন্ট, তাহলে এখানেও 13টা থাকবে আমাদের, এখানে আমাদের 13টা থাকবে। তাহলে সেন্ট্রাল যে মাইক্রোটিউবুল থাকছে তারা কেন্দ্রে থাকবে দুটো এবং C1 C2 প্রত্যেকে 13টা করে প্রোটোফিলামেন্ট দ্বারা তৈরি ডাইনিন প্রোটিন দ্বারা। আর 9 পেরিফেরাল যেটা থাকবে তারা ডাবলেট রূপে থাকবে, একটা এ একটা বি টিউবিউল। এ বি যদি দেখা যায় তাহলে প্রত্যেকের ওয়াল বা প্রাচীর কি দ্বারা তৈরি হয়েছে 13টা 10টা ফোটোফিলামেন্ট দ্বারা তৈরি হয়েছে, এবং এক একটা ফোটোফিলামেন্ট যদি দেখা যায় তাহলে এরকম আলফা বিটা দ্বারা তৈরি হয়েছে। তাহলে কিভাবে আলফা বিটা স্পাইরালে অ্যারেঞ্জ হয়েছে, তাহলে উপর ওভারভিউ যদি দেখি তাহলে আমরা আলফা বিটা করে তৈরি হয়েছে আমাদের এক একটা প্রোটোফিলামেন্ট। তাহলে আমাদের ডিফারেন্স হচ্ছে যে এ তে 13টা থাকবে, বি তে 10টা থাকবে। এবার আমরা এ যেটা পেয়েছি অর্থাৎ কেন্দ্র ভিতর দিকে যেটা থাকবে ইনার সাইডে, তাহলে এখান থেকে দুটো আর্ম বেরিয়েছে। তাহলে সেই দুটো আর্ম যদি আমরা দেখাই তাহলে একটা হচ্ছে এরকম ইনার আর্ম, এরকম বেন্ড হয়, আর একটা যদি আমরা দেখি তাহলে এরকম হুক লাইক আউটার আর্ম হবে। তাহলে একটা হুক লাইক আউটার আর্ম, তার মানে এখানে আমরা কি দেখাতে পারি, এটা হচ্ছে আমাদের ইনার আর্ম এবং এটা হচ্ছে আমাদের আউটার আর্ম, আর এটা হচ্ছে আমাদের ডাবলেট। অর্থাৎ একটা সিঙ্গেল পেরিফেরাল মাইক্রোটিউবুল সেটা এরকম ডাবলেট দ্বারা তৈরি এবি, এবং এ যেটা আছে এ টিউবুল সেখানে আবার আমরা কি পাচ্ছি একটা ইনার আর্ম একটা আউটার আর্ম, অবশ্যই সেটা প্রোটিনের তৈরি। এবং এরাও কি দ্বারা তৈরি, এদের ক্ষেত্রে দুটোই কি দ্বারা তৈরি, ডাইনিন প্রোটিন এরাও তৈরি করেছে। তাহলে এরাও কি দ্বারা তৈরি হয়েছে, আমাদের ডাইনিন প্রোটিন দ্বারা তৈরি হয়েছে, লাইক সেন্ট্রাল যে দুটো আছে তাদের মতো। তাহলে আমাদের ইন্টারনাল স্ট্রাকচারে কি পাচ্ছি, প্রোটোপ্লাজমিক শীট পাচ্ছি, অ্যাক্সোনিম পাচ্ছি। অ্যাক্সোনিম আমার মাইক্রোটিউবুল দ্বারা তৈরি, তাতে অ্যারেঞ্জমেন্ট 9+2। অর্থাৎ এবার আমরা সেই অ্যাক্সোনিম পার্টটাকে যদি ড্র করি তাহলে আমাদের একটা মাইক্রোটিউবুল পেয়ে গেছে এবং সেন্ট্রাল মাইক্রোটিউবুল সম্পর্কে আমাদের আইডিয়া হয়ে গেছে। তাহলে এবার আমরা সেই স্ট্রাকচারটা যদি তৈরি করি কেমন হয় দেখা যাক। তাহলে আমরা এখানে সেন্টারে দুটো মাইক্রোটিউবুল তৈরি করব। তাহলে দুটো হচ্ছে আমাদের সেন্ট্রাল, একটা হচ্ছে আমাদের C1, একটা হচ্ছে আমাদের C2। তাহলে এটা হচ্ছে আমাদের C1, একটা হচ্ছে C2। C1 C2 এর মধ্যে ডিফারেন্স যেটা হচ্ছে যেখান থেকে প্রোটিনের প্রজেকশন বেরিয়ে থাকবে, এটা দেখে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে আমাদের C1। এবং C1 C2 পরস্পরের সঙ্গে কানেক্টেড থাকে ক্রস ব্রিজ দ্বারা, এবং এখানে দুটো ক্রস ব্রিজ থাকবে, এখানে এটা হচ্ছে আমাদের ক্রস ব্রিজ। এবং প্রত্যেকে প্রোটোফিলামেন্ট কতগুলো আছে, তাহলে 13টা করে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। এখানে যদি দেখায় কতগুলো থাকবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। অর্থাৎ এটা 13টা করে প্রোটোফিলামেন্ট দ্বারা তৈরি, কিন্তু সেটা ডাইনিন প্রোটিনের আমরা আগেই বলে দিয়েছি। তাহলে এটা হচ্ছে সেন্ট্রাল দুটো C1 C2 প্রেজেন্ট থাকছে এবং সেখানে তাদের মধ্যে ক্রস ব্রিজ থাকবে, অবশ্যই সেটা প্রোটিনের, এবং এদের বাইরে আবরণ থাকবে। তাহলে এদের বাইরে কি থাকবে, একটা আবরণ থাকবে, এটাকে বলা হচ্ছে সেন্ট্রাল শীথ। তাহলে এদের বাইরে যে আবরণটা এটাকে বলা হয়েছে আমাদের সেন্ট্রাল শীথ। তাহলে এই সেন্ট্রাল যে দুটো আছে তাকে ঘিরে তাহলে আমাদের সেই 9টা পেরিফেরাল প্রেজেন্ট থাকবে। তাহলে কিভাবে থাকবে সেটা দেখানোর জন্য আমরা একটু ডট করে দেখে নিতে পারি। তাহলে এবার আমরা সেই 9টা পেরিফেরাল যেটা আছে সেটাকে যদি রিপ্রেজেন্ট করে দিই এখানে, তাহলে আমরা পেরিফেরাল গুলো এইভাবে দেখাচ্ছি। তাহলে পেরিফেরাল আমাদের দুটো আছে, তাহলে একটা এ, তাহলে কটা থাকবে 9টা। তাহলে 1 2 3 4 5 6 7 8 9। তাহলে আমরা এখানে প্রথমে এ টিউবুল গুলো করে নেই। তাহলে এগুলো হচ্ছে আমাদের এ টিউবুল। তাহলে এটা বলা হয়েছিল ইনার সাইডে থাকবে, তাহলে এগুলো হচ্ছে আমাদের এ টিউবুল। তাহলে আমাদের সেই টাবলেটের আমরা শুধু এ টিউবুলটাকে এখানে ড্র করছি।
প্রত্যেকে 13টা করে প্রোটোপ্লাজমিড দ্বারা তৈরি এবং সেটা আলফা বিটা টিউবুলিন প্রোটিন দ্বারা তৈরি হয়েছে এবং এটার সঙ্গে আমরা কি দেখবো বি টিউবুলিনটাকে দেখবো তাহলে বি, তাহলে এটার সঙ্গে আমরা বিটাকে দেখিয়ে দিই, তাহলে এটা হচ্ছে আমাদের বি টিউবুলিন যেটা 10টা প্রোটোপ্লাজমিড দ্বারা ফর্মেশন হয়েছে। তাহলে দেখো এটা ইনার সাইডে আছে, বিটা আউটার সাইডে থাকছে। তাহলে এইভাবে আমরা সবগুলো দেখিয়ে দিলাম। তারপর আমরা এখান থেকে ডটেড লাইনটাকে সরিয়ে দিলাম, কারণ ডটেড লাইনটা আমাদের সেই 9টা মাইক্রোটিউবুল ড্র করার জন্য আমরা শুধু করেছিলাম। তাহলে আমাদের 9টা পেরিফেরাল মাইক্রোটিউবুল আমরা পেয়ে গেলাম। তাহলে সেন্ট্রাল দুটো থাকছে এবং পেরিফেরিতে 9টা থাকছে, প্রত্যেকে কি রূপে থাকছে ডাবলেট রূপে থাকছে। তাহলে আমরা 9টা যেটা বলছি প্রত্যেকে এ বি টিউবুল দ্বারা তৈরি, অর্থাৎ এটা এ, এটা বি, এটা এ, এটা বি। এবং এ বি যখন দেখানো হয়েছিল তাহলে প্রত্যেক মানে এ যেটা আমরা দেখেছি এ টিউবুল প্রত্যেকটা থেকে দুটো করে আর্ম বেরিয়েছে বা বাহু বেরিয়েছে, একটা ইনার একটা আউটার। তাহলে আমরা একটা ইনার দেখালাম, তাহলে ইনারটা এরকম, ইনারটা এরকম বেন্ড, আরেকটা বেরিয়েছে কি আউটার আর্ম। তাহলে আউটার আর্মটা কি বলা আছে এরকম একটু হুক লাইক। তাহলে আউটার আর্মটা আমরা দেখাবো এরকম হুক লাইক স্ট্রাকচারটা দেখাবো। তাহলে এ থেকে একটা আউটার আর্ম বেরিয়েছে, একটা ইনার আর্ম। তাহলে আমরা এবারে আউটার আর্মটা যদি দেখাই তাহলে এরকম হুক লাইকের এবং অবশ্যই সেটা প্রোটিনের তৈরি। তাহলে আমাদের হয়ে গেল এ বি মাইক্রোটিউবুল বা আমাদের সেই পেরিফেরাল মাইক্রোটিউবুল ডাবলেট যেটা সেটা দেখানো হয়ে গেছে। এবার যদি আমরা দেখি তাহলে এখানে বিভিন্ন লিঙ্কার থাকে। তাহলে আমরা দেখবো যে এর সঙ্গে বি লিঙ্কড হয়ে আছে, তাহলে এর সঙ্গে বি লিঙ্কড হবে। কিন্তু যদি আমরা দেখি তাহলে আমরা লিঙ্কার গুলো এইভাবে দেখাতে পারি। তাহলে এটা হচ্ছে আমাদের এখানে যদি দেখাই তাহলে এটা এ, এটা বি, এটা এ, এটা বি, এ বি, এ বি, এ বি, এ বি এন্ড এ বি। তাহলে এর সঙ্গে বি কানেক্টেড থাকবে। তাহলে একটা এ টিউবুল পরবর্তী বি টিউবুলের সঙ্গে কানেক্টেড থাকবে এবং সেটা যদি দেখা যায় যে আমাদের ইনার আর্মের সঙ্গে, তাহলে ইনার আর্মটা যদি দেখা যায় ক্লকওয়াইজ ম্যানারে, তাহলে ইনার আর্মের সঙ্গে তাহলে এ যে টিউবুল তার যে ইনার আর্ম তার সঙ্গে পরবর্তী বি এর কানেকশন থাকবে এবং ক্লকওয়াইজ। তাহলে আমাদের ইনার আর্মের সঙ্গে পরবর্তী বি, এই ইনার আর্মের সঙ্গে তার পরবর্তী বি, ইনার আর্মের সঙ্গে পরবর্তী বি। তাহলে এখানে ইনার আর্ম থেকে আমরা নেক্সট বি, এখান থেকে নেক্সট বি ক্লকওয়াইজ ম্যানারে হচ্ছে, ভালো করে দেখো। তাহলে আমরা ইনার আর্ম থেকে কোথায় কানেক্ট করছি পরবর্তী বি, অর্থাৎ এ টিউবুলে যে ইনার আর্ম তার সঙ্গে পরবর্তী বি টিউবুলে কানেকশন করছি। তাহলে এখানে আমরা একই রকম কানেকশনটা করব। তাহলে দেখো একটা ক্লকওয়াইজ ম্যানারে আমাদের কার্টওয়েল মডেলের মতো একটা মডেল চলে এলো। এবার যে এ টিউবুল সেখান থেকে ডেন্স মেটেরিয়াল বেরিয়ে রেডিয়াল স্পোক ফর্মেশন করবে। তাহলে এখান থেকে কি হচ্ছে ডেন্স মেটেরিয়াল বেরিয়ে যাবে। তাহলে এখান থেকে যদি দেখে তাহলে ডেন্স মেটেরিয়াল এইভাবে গিয়ে তাদের এন্ডগুলো এরকম স্ফীত হবে। তাহলে আমাদের 9টা যেহেতু আছে এ টিউবুল, তাহলে 9টা থেকে 9টা এরকম রেডিয়াল স্পোক বেরিয়ে সেন্ট্রাল শীট অর্থাৎ কেন্দ্রীয় আবরণ যেখানে আছে সেখানে সেই পর্যন্ত যাবে, কিন্তু টাচ করবে না। তাহলে টাচ না করে এখানে গিয়ে অবস্থান করবে। তাহলে আমরা এরকম একটা স্ট্রাকচার পেয়ে গেলাম। তাহলে কি পেলাম, সেন্ট্রাল দুটো আছে সি1 সি2, তাদের মধ্যে ক্রস ব্রিজ আছে, তাদের বাইরে যে শীট আছে এটা হচ্ছে সেন্ট্রাল শীট এবং তাদেরকে ঘিরে 9টা মাইক্রোটিউবুল থাকে। সেই 9টা মাইক্রোটিউবুল ডাবলেট রূপে থাকে। সেই ডাবলেট গুলো এ বি এবং প্রত্যেকটা যদি দেখা যায় তাহলে এখানে 13টা, এখানে 10টা প্রোটোপ্লাজমিড আছে এবং তারা অবশ্যই আলফা বিটা টিউবুলিন প্রোটিন দ্বারা তৈরি হয়েছে। কিন্তু এখানে এরা কি দ্বারা তৈরি হয়েছে, ডাইনিন প্রোটিন দ্বারা তৈরি হয়েছে এবং প্রত্যেকটার মধ্যে 13টা করে প্রোটোপ্লাজমিড আছে। এবারে আমাদের এ থেকে যে দুটো বাহু বেরিয়েছে তাহলে এর ইনার আর্মটা পরবর্তী বি টিউবুলের সঙ্গে কানেক্টেড হয়েছে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের এ বি লিঙ্কার। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, এটা এ বি লিঙ্কার এবং সেই এ যে টিউবুল সেখান থেকে ডেন্স মেটেরিয়াল রেডিয়াল স্পোক ফর্মেশন করে কত দূর এসেছে, আমাদের সেন্ট্রাল শীট বা কেন্দ্রীয় আবরণ যেটা আছে সেই পর্যন্ত এসেছে, কিন্তু টাচ করে নেই। তাহলে এবার আমরা যদি লেভেলিং গুলো করে নিই তাহলে এটা হচ্ছে আমাদের এ বি লিঙ্কার। তাহলে এবি লিঙ্কারটা যদি দেখা যায় কি দ্বারা তৈরি হয়েছে, নেক্সাইন প্রোটিন দ্বারা। তাহলে এবি লিঙ্কার তৈরি হচ্ছে নেক্সাইন প্রোটিন দ্বারা, এরা তৈরি হয়েছে আমাদের ডাইনিন প্রোটিন দ্বারা, আমরা আগেই বলেছি। আর ডাবলেট তৈরি হয়েছে কি দ্বারা, আলফা বিটা টিউবুলিন দ্বারা। এই
আর আমাদের এই যে রেডিয়াল স্পোক যেটা দেখানো হচ্ছে এটা হচ্ছে আমাদের কি রেডিয়াল স্পোক। তাহলে এটাকে আমরা কি বলে থাকি ডেন্স মেটেরিয়াল। তাহলে ডেন্স মেটেরিয়াল বলি যাই বলে, এটা কিন্তু সেই প্রোটিনের তৈরি। এটা হচ্ছে আমাদের ক্রস ব্রিজ। তাহলে আমরা এটাকে কি বলবো ক্রস ব্রিজ। আর এটা হচ্ছে আমাদের, এটা যদি দেখাই তাহলে এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল শীথ। তাহলে কেন্দ্রীয় আবরণ, এটা হচ্ছে রেডিয়াল স্পোক, এটা হচ্ছে এবি লিঙ্কার। তাহলে সব আমাদের লেবেলিং হয়ে গেছে। এবি লিঙ্কারটা কি দ্বারা তৈরি, নেক্সাইন প্রোটিন দ্বারা তৈরি হয়েছে, এটা টিউলিন প্রোটিন দ্বারা, এটা ডাইনিন প্রোটিন দ্বারা, এবং এদের আর্ম দুটো কি দ্বারা তৈরি বলেছি, ডাইনিন প্রোটিন দ্বারা তৈরি হয়েছে। তাহলে এটা কিন্তু আমাদের সেই ডাবলেট। এবার কিভাবে মুভমেন্ট করবে সিলিয়া ফ্ল্যাজেলার ক্ষেত্রে মুভমেন্টটা কি হবে, তাহলে আমরা সিলিয়া ফ্ল্যাজেলার ইন্টারনাল স্ট্রাকচার যদি দেখি তাহলে সেটা সিলিয়া বা ফ্ল্যাজেলা একদম সেম টু সেম, কিন্তু তারা এক্সটারনালি অনেকভাবেই ডিফারেন্স, সেটা আমরা আগেই দেখে এসেছি। তাহলে এবার মুভমেন্ট যখন হবে তখন কি হবে, এই যে রেডিয়াল স্পোক গুলো সেন্ট্রাল শীথ বা কেন্দ্রীয় আবরণ যেটা সেখানে অ্যাটাচ করে যাবে। তাহলে প্রত্যেকে যখন অ্যাটাচ করে যাবে, এবার এই যে সেন্ট্রাল অ্যাক্সিস, আমরা চাকার ক্ষেত্রে যদি দেখি তাহলে এটা হচ্ছে সেন্ট্রাল অ্যাক্সিস, এটা হচ্ছে অ্যাক্সিস, এর সঙ্গে চাকাটা লাগানো আছে। এটা যখন ঘুরতে শুরু করবে তখন দেখো আমার হাতটাও কি করছে, ঘুরছে। তাহলে আমাদের সেন্ট্রাল অ্যাক্সিসটা যদি ঘোরে, অর্থাৎ এই সেন্ট্রাল পার্টটা যদি ঘুরতে শুরু করে, তার সঙ্গে স্পোক দ্বারা কানেক্টেড সমস্ত পার্টটাই কি হবে, ঘুরতে শুরু করবে, অর্থাৎ মুভ করবে। তাহলে মুভমেন্টের জন্য কি দরকার, এনার্জি দরকার। তাহলে আমরা এখানে কি বললাম, আমাদের C1 C2 টা কি দ্বারা তৈরি হয়েছে, C1 and C2 কি দ্বারা তৈরি হয়েছে, ডাইনিন প্রোটিন দ্বারা তৈরি হয়েছে। তাহলে ডাইনিন প্রোটিনটা কিসের কাজ করে, এটিপি এর কাজ করে, অর্থাৎ কি তৈরি করে, এটিপি। এই এটিপিটাকে ইউটিলাইজ করে কি হবে, সিলিয়া ফ্ল্যাজেলার মুভমেন্টটা হবে। তাহলে এই জন্য আমরা এখানে ডাইনিন প্রোটিনের তৈরি বললাম। একই সঙ্গে ইনার আর্ম যেটা, তাহলে তারাও কি দ্বারা তৈরি, ডাইনিন প্রোটিনের দ্বারা তৈরি, অর্থাৎ তারাও কি করবে, এটিপি সোর্স হিসেবে কাজ করবে, অর্থাৎ এটিপি হিসেবে কাজ করে যখন মুভমেন্টটা করবে সিলিয়া ফ্ল্যাজেলা। তাহলে আমাদের এখানে সিলিয়া ফ্ল্যাজেলার বেসিক গঠন তাহলে কি পেলাম, ইন্টারনাল স্ট্রাকচার প্রোটোপ্লাজমিক শীথ থাকবে, অ্যাক্সোনিম আর অ্যাক্সিয়াল ফিলামেন্ট থাকবে। অ্যাক্সিয়াল ফিলামেন্ট হচ্ছে মাইক্রোটিবিউলের তৈরি, দুটো কেন্দ্রীয়, 9টা পেরিফেরাল। কেন্দ্রীয়টা হচ্ছে 13টা করে প্রোটোফিলামেন্ট তৈরি হবে, এবং তার ডাইনিন প্রোটিনের পেরিফেরাল গুলো ডাবলেট রূপে থাকে, কিন্তু এরা কিন্তু সিঙ্গলেট বা একটা একটা করে থাকছে। তাহলে ডাবলেটে যদি দেখা যায় একটা এ টিউবুল একটা বি টিউবুল, এর মধ্যে 13টা প্রোটোফিলামেন্ট থাকবে, বির মধ্যে 10টা প্রোটোফিলামেন্ট। তাহলে প্রোটোফিলামেন্ট গুলো আবার কি আলফা বিটা টিউবুলিন দ্বারা তৈরি হয়েছে 9 পেরিফেরাল যে আমাদের ডাবলেট তাদের ক্ষেত্রে। তাহলে আমরা এর ক্ষেত্রে যদি দেখাই তাহলে এখানে আলফা বিটাটা স্পাইরালি অ্যারেঞ্জ হয়েছে, এবং যদি ওভারভিউ আমরা যদি দেখি তাহলে এখান থেকে কি হবে, আলফা বিটার একটা করে কি দেখবো, ফিলামেন্ট দেখবো, সেটা হচ্ছে এক একটা প্রোটোফিলামেন্ট। এ হলে এরকম 13টা থাকবে, বি হলে 10টা থাকবে। তাহলে এটা হচ্ছে ইনার সাইডে থাকবে, বিটা আউটার সাইডে থাকবে। এবারে এ থেকে দুটো বাহু বেরিয়েছে, একটা ইনার আর্ম একটা আউটার আর্ম। ইনার আর্মটা একটু বেন্ড হয়েছে, আউটার আর্মটা হচ্ছে হুক লাইকের। তাহলে এটা এই দুজন আবার ডাইনিন প্রোটিন দ্বারা তৈরি। এবার যদি তাদেরকে আমরা অ্যারেঞ্জ করি তাহলে সেন্ট্রাল দুটো মাঝখানে থাকবে, ক্রস ব্রিজ থাকবে প্রোটিনে, তাদের বাইরে সেন্ট্রাল শীথ বা কেন্দ্রীয় আবরণ থাকবে। এবারে এদেরকে ঘিরে 9টা পেরিফেরাল মাইক্রোটিবিউল থাকবে, প্রত্যেকে ডাবলেট রূপে থাকবে, তাদের আর্মগুলো দেখা হয়েছে, এবং একটার সঙ্গে আরেকটা কানেক্টেড। এর সঙ্গে পরবর্তী বি কানেক্টেড এবি লিঙ্কার দ্বারা, সেই লিঙ্কারটা নেক্সাইন প্রোটিন দ্বারা তৈরি হয়েছে। আর্মগুলো আমরা বলেছি ডাইনিন প্রোটিন দ্বারা তৈরি হয়েছে। আর আমাদের কেন্দ্রে যে C1 C2 তারা 13টা করে প্রোটোফিলামেন্ট দ্বারা তৈরি, অবশ্যই তারা ডাইনিন প্রোটিনের তৈরি। ফলে এবার যখন মুভমেন্ট শুরু হবে তাহলে এই রেডিয়াল স্পোক যারা আছে ডেন্স মেটেরিয়াল দ্বারা তৈরি, অর্থাৎ প্রোটিনের তৈরি, যেগুলো এর সঙ্গে কানেক্টেড, তারা কি হবে, সেন্ট্রাল অ্যাক্সিসের সঙ্গে বা সেন্ট্রাল পার্টের সঙ্গে অ্যাটাচ হয়ে যাবে, আমাদের সেন্ট্রাল শীথের সঙ্গে। তাহলে অ্যাটাচ হয়ে গেলে এই পার্টটা যখন মুভ করবে তাহলে বাকি যে পার্টগুলো আছে তারাও মুভ করতে শুরু করবে। তাহলে এইভাবে মুভমেন্ট হবে, এবং এই যে মুভমেন্টের জন্য এনার্জি দরকার সেটা সোর্স কে দেবে, এই যে ডাইনিন প্রোটিন আছে কেন্দ্রে C1 C2 যে ডাইনিন প্রোটিন দ্বারা তৈরি হয়েছে প্রোটোফিলামেন্ট গুলো, সেখান থেকে এনার্জি বা এটিপিটা পাবে। তাহলে আমাদের এটা গেল মেন অ্যাক্সোনিম আর অ্যাক্সিয়াল পার্ট। এবার আমরা আরেকটা কি পার্ট বলেছি, যে প্রোটোপ্লাজমিক শীথ দ্বারা গঠিত এবং সঙ্গে হচ্ছে অ্যাক্সোনিম। তাহলে এই যে আমাদের অ্যাক্সোনিম পার্ট টোটাল যেটা গঠিত হলো, এর চারিদিকে যদি তাহলে দেখি তাহলে এর বাইরে কি আছে, সেই প্রোটোপ্লাজমিক শীথটা আছে। তাহলে আমরা এর বাইরে যদি দেখাই তাহলে এইভাবে যে মেমব্রেন বা শীথটা থাকবে, তাহলে এই অ্যাক্সোনিম পার্টটাকে ঘিরে অবস্থান করছে। তাহলে এটাই হচ্ছে আমাদের প্রোটোপ্লাজমিক শীথ, প্রোটোপ্লাজমিক শীথ। আমরা যদি কোনো একটা ব্যাকটেরিয়ার সাথে একটা ফ্লাজেলা দেখাই, যদি এটা আমাদের কোনো একটা ব্যাকটেরিয়া হয়ে থাকে, তাহলে ধরে নিচ্ছি তার ক্ষেত্রে আমাদের কি আছে, ফ্লাজেলা আছে। তাহলে ফ্লাজেলাটা এখানে যে বেসাল বডি বা বেসাল গ্র্যানুল হয় সেখান থেকে ফর্মেশন হয়। তো ফ্লাজেলা ফর্মেশনের পরে আমাদের যে প্লাজমা মেমব্রেন সেটা মডিফাইড হয়ে কি করে, মডিফাইড হয়ে
এই যে ফ্লাজেলার বেস যেটা আছে সেটাকে এইভাবে কভার করে থাকে। অর্থাৎ আমাদের ফ্লাজেলা বা সিলিয়া যেটা ফর্মেশন হচ্ছে সেটা বেসাল বডি থেকে ফর্মেশন হয়, এবং সেই সিলিয়া ফ্লাজেলার ক্ষেত্রে যদি দেখা যায় তাহলে কি হচ্ছে, এরকম একটা বাইরের শীট থাকছে। তাহলে এই শীট বা আবরণটা সম্পূর্ণটাই থাকবে না, তাহলে কোথায় থাকবে, শুধুমাত্র এই যে বেস পার্ট যেটা আছে, তাহলে আমাদের সিলিয়া ফ্লাজেলার বেস পার্ট যেটা আছে শুধু সেই জায়গাটাতে প্রোটোপ্লাজমের যে আবরণটা থাকছে সেটাই শীতের মতো থাকছে। তাহলে আমরা এখানে যেটা দেখি যে অ্যাক্সনিক পার্টের সেই বেস পার্টটা, তাহলে সেই জন্য সেখানে প্রোটোপ্লাজমিক শীটটাকে দেখানো হয়েছে, কিন্তু অল ওভার ফ্লাজেলা বা সিলিয়ার উপরে কিন্তু এই শীট বা আবরণটা থাকবে না। এবার বিষয় হচ্ছে আমরা যদি একটা বিষয় দেখাই, যে আমাদের সিলিয়া কি পেয়েছিলাম, দুটো টাইপের সিলিয়া পেয়েছিলাম। একটা হচ্ছে আমাদের কাইনোসিলিয়া, আরেকটা বলেছিলাম আমাদের স্টিলিও সিলিয়া। তাহলে এটাকে বলা হচ্ছে মোটাইল বা মোবাইল, এটা হচ্ছে নন মোটাইল। তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? তাহলে আমাদের সিলিয়া ফ্লাজেলা অ্যারেঞ্জমেন্ট যদি বলি তাহলে নরমালি আমরা বলবো 9+2, কিন্তু এই দুজনের মধ্যে ডিফারেন্স আছে। তো আমরা যদি এখানে দেখি তাহলে এটা হচ্ছে 9+2 অ্যারেঞ্জমেন্ট এখানে আছে। তাহলে সেন্ট্রাল পার্ট আছে বলে সেন্ট্রাল পার্ট যখন মুভ করছে বাকি পেরিফেরাল পার্টগুলো মুভ করছে। কিন্তু যদি আমরা স্টিরিওসিলিয়ার কথা বলি তাহলে এদের অ্যারেঞ্জমেন্ট হচ্ছে 9+0, অর্থাৎ এদের পেরিফেরাল নটা থাকে যারা আমাদের সেই ফুড ক্যাপচারিং এর সাহায্য করছে, সেটা তো আমাদের কাইনোসিলিয়া। কিন্তু যেটা স্টিরিওসিলিয়ার কথা বলা হয়েছিল, যেটা সেন্সরি ফাংশন করতে পারে বা আমাদের এপিডের্মিসের মধ্যে প্রেজেন্ট আছে, তাহলে এগুলো স্টিরিওসিলিয়া মুভমেন্ট করছে না। কেন মুভমেন্ট করছে না? কারণ হচ্ছে এদের সেন্ট্রাল পার্টটা নেই বলে 0 লেখা আছে। তাহলে পেরিফেরাল নটা যেমন থাকছে কাইনোসিলিয়ার মতন, কিন্তু কেন্দ্রে দুটো থাকছে। তাহলে সেন্ট্রাল পার্ট যদি না থাকে তাহলে মুভমেন্টও হবে না। সেই জন্য স্টিরিওসিলিয়া সিলিয়ার মতনই গঠন, সব কিছু ঠিকঠাক আছে, শুধু সেন্ট্রাল পার্টটা থাকে না বা সেন্ট্রাল দুটো থাকে না বলে মাইক্রোটিউবুল তারা মুভমেন্ট করতে পারছে না। তাহলে এই হচ্ছে আমাদের কাইনোসিলিয়া স্টিরিওসিলিয়া ডিফারেন্স। তাহলে নরমালি যদি বলে যে সিলিয়া ফ্লাজেলা অ্যারেঞ্জমেন্ট তাহলে 9+2, কিন্তু যদি বলে স্টিরিওসিলিয়ার অ্যারেঞ্জমেন্ট কি হবে তাহলে 9+0, সেই জন্য এরা মুভমেন্ট করতে পারে না। তাহলে এই হলো আমাদের সিলিয়া এবং ফ্লাজেলার গঠন সম্পর্কিত ডিটেইলস ইনফরমেশন। থ্যাংক ইউ সো মাচ।